জয় গুরু। সবাইকে এই লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তর এই বিষয় নিয়ে পার্ট 61 অবধি আপলোড করা আছে। আগে যেমন এই বিষয়টা নিয়ে অনেকগুলো ভিডিও, অনেকগুলো পাঠ পরপর আসতো, তো এখন মাঝে অনেক দিন এটা নিয়ে পাঠ আপলোড করা বন্ধই ছিল প্রায়। আবার শর্মিষ্ঠাদি খুব করে বলছিলেন, অনুরোধ করছিলেন বারবার যে এই বিষয়টা নিয়ে আবার পার্ট আপলোড করার। তো এর আগের পার্টে, পার্ট 61-এ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা তার কবিতায় যে বারংবার আমরা এই জন্মান্তরের অনেক বিষয় নিয়ে অনেক কথা বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে কথাগুলো আমরা বা বলা যায় এই বিষয়ের অনেক খুব সুন্দর ব্যাখ্যা আর কি এই বিষয়গুলো নিয়ে, তো তার গানে কথায় বারবার ফিরে এসেছে। তো সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল পার্ট 61-এ। তো আর আজকের এই ভিডিওতে খুব ছোট করে আমাদের যে বারবার এই আসা যাওয়া, অর্থাৎ শরীর ধারণ করা, জন্মান্তর বলতে জন্ম এবং মৃত্যু বলতে শরীরের জন্ম, শরীরের মৃত্যু। তো যখনই আমরা নতুন শরীর ধারণ করছি, ঠিক তার আগের শরীরের সঙ্গে বা তার আগের শরীরের সাথে কি এই শরীরটার মিল থাকে? অর্থাৎ জন্মান্তরে আমাদের চেহারা, আকৃতি, এগুলোর সাথে কি কোনো রকম কোনো যোগসূত্র থাকে, কোনো কি লিঙ্ক থাকে, কোনো কি মিল থাকে? এটা নিয়েই আজকের এই পাঠ। খুব বেশি বড় হবে না। মূল পাঠে আসার আগে পরমহংস যোগানন্দজি শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। তার লেখাতে পাওয়া যায় যে তিনি বলছেন যে আপনি যদি বরাবরই স্থূলকায় থাকেন তাহলে জানবেন আগেও আপনি তাই ছিলেন। আবার ইহজন্মে যদি কৃশতাই আপনার সাধারণ রূপ হয় তাহলে পূর্ববর্তী অনেক জন্ম ধরেই আপনি কৃশ। বলছেন না যে পূর্ববর্তী সব জন্ম ধরে কৃশ, পূর্ববর্তী বেশ অনেক কটা জন্ম ধরেই আপনি কৃশ, অর্থাৎ রোগা বা মোটা নয় আর কি। অতীতের সেই প্রভাব এখনও বজায় রয়েছে, তাই যতই খান না কেন ওই চিন্তাশৈলীর প্রভাবটা থেকে যাবে। আবারও বলছেন যে বাহ্য চেহারা চরিত্রের প্রকাশক, এই কথা নিয়ে একটা একপেশে ধারণা আছে সবাই, যে এটাকে মানে বাইরের যে চেহারাটা সেটা তার চরিত্রের মতনই, এটা সবাই সহমত হন না আর কি। তো বলছেন যে একটা মনে বহু জন্ম ধরে যা চিন্তার সৃষ্টি হয়েছে সেটার সবটাই প্রকটিত হচ্ছে কিন্তু এই দেহে। তিনি বলছেন যে সক্রেটিসের চেহারাটা ছিল খুবই কুৎসিত। তো একবার এক জ্যোতিষীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। জ্যোতিষী তাকে বললেন, সক্রেটিস, তোমার মতন পাপী বদমাইশ আমি আর দেখিনি। জ্যোতিষীর এরকম কথা শুনে সক্রেটিসের ছাত্ররা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন, কিন্তু তাদের গুরু বললেন যে আপনি ঠিকই বলেছেন, অতীতে কিন্তু আমি সেরকমই ছিলাম বটে। যদিও প্রজ্ঞার শক্তিতে তাকে আমি জয় করেছি, তবুও তখন আমি যা করে এসেছি তারই প্রতিফলন কিন্তু ঘটেছে এই শরীরে। তাই আমি এত কুৎসিত, এত কদাকার। তাহলে আপনারা বলবেন যে যারা ভালো দেখতে তারা সবাই কি মানুষ হিসাবে ভালো? যাদের তেমনটাও কিন্তু হয় না। আমার পরিচিত অনেকেই আছে যারা খুব সুদর্শন, কিন্তু মানুষ হিসাবে তাদেরকে খুব একটা ভালো বলা যায় না, বা সবাই সমান, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারুর সংস্কারগুলো ঠিক ভালো হয়, কারুর ভালো হয় না, যাই হোক। তো সেই দিক থেকে দেখতে গেলে তারা হয়তো খুব সুদর্শন, তাদের দেখতে বাইরের চেহারাটা খুব সুন্দর, কিন্তু অন্তরের চেহারাটা সুন্দর নয় বা ভালো নয়। তো বলছেন এখানে পরমহংস যোগানন্দজি যে অতীতের সঙ্গে বর্তমানের একটা মিল থাকে। মানে যদি আপনি এখন স্থূল, তাহলে আগেও আপনি অনেক জন্ম ধরেই স্থূলকায় ছিলেন। এটা আমি আগেও শুনেছি যে এই জন্মের যে মানে চোখ বা চুল, এইগুলোর সঙ্গে পূর্ববর্তী মানে আরও জন্মের চোখের আকৃতি বা চোখটা চোখের একটা মিল থাকে, চুলেরও একটা মিল থাকে। তো এখানে পরমহংস যোগানন্দজি বলছেন দেহেরও মিল থাকে। হুবহু কি এক হয়? তা হয় না, কিন্তু কিছুটা অন্তত মিল থাকে। কেন না, এই দেহটা কীরকম দেহ সে পাচ্ছে তার কর্ম অনুযায়ী কিন্তু সব কিছু হচ্ছে, কর্ম অনুযায়ী কিন্তু এই দেহটা আসছে। তাহলে
কর্মগুলোর তো একটা লিঙ্ক আছে, একটা যোগসূত্র আছে, তার কর্ম অনুযায়ী কিন্তু এই আকার মানে তাকে, তার যে আকার হচ্ছে, তাকে যেরকম দেখতে হচ্ছে, তার সঙ্গে তার কর্মের যোগ থাকে, তার সংস্কারেরও যোগ থাকে। তো সেই অনুযায়ী পূর্ববর্তী জন্মের সঙ্গে এই জন্মের তার যে দেহ, সেটার একটা লিঙ্ক থাকে, সেটার একটা যোগসূত্র থাকে। তো বলছেন তিনি যে কোনো দুজন ব্যক্তির মুখ কখনোই একরকম হয় না, প্রত্যেকের মুখেই তার ইহজন্মের এবং পূর্বজন্মের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে, সেই জন্য প্রত্যেকের মুখই কিন্তু আলাদা আলাদা হয়। সুদর্শন বা কুদর্শন দেখে কোনো ব্যক্তিকে সৎ অসৎ বলে ভাবাটা মোটেই যুক্তিযুক্ত নয়। সেন্ট ফ্রান্সিস মোটেই সুদর্শন ছিলেন না, কিন্তু তার শিষ্য মেসিউস ছিলেন খুবই সুপুরুষ, কিন্তু সেন্ট ফ্রান্সিসের মতন আধ্যাত্মিক গুণের অধিকারী ব্রাদার মেসিউস কোনো দিনই হননি। তো এই কথাটা পরিষ্কার যে প্রতি জন্মে আমাদের যে চেহারা, বেশ অনেকগুলো জন্ম ধরেই, কিন্তু আসলে অনেকগুলো জন্ম ধরেই আমাদের সংস্কারগুলো খুব কোরিলেটেড থাকে, মানে আমাদের খুব বেশি চেঞ্জ তো হয়ই, আস্তে আস্তে নতুন নতুন করে যত দিন এগোতে থাকে তত আমরা নতুন করে শিখি, নতুন করে আমরা পূর্ণতার দিকে এগোতে থাকি, যে রেকটিফিকেশান হতে থাকে, কিন্তু মিল থাকে লাস্ট কয়েকটা জন্মের সঙ্গে। একটা আমাদের কাজকর্মগুলো যেমন মিল থাকে, সেরকমই আমাদের এই দেহ বা আকার আয়তন সেই দিক থেকে মিল থাকে। হ্যাঁ, হঠাৎ করে যদি আমাদের কর্মের কোনো রাস্ট চেঞ্জ হয় একদম পুরো, তাহলে হয়তো সেটার একটা অন্যরকম প্রভাব পড়বে, কিন্তু আমাদের মনের মধ্যে যে চিন্তাভাবনাগুলো চলতে থাকে, সেটা এক জন্মেই পুরো আমূল চেঞ্জ হয়ে যাওয়া সেটা খুব কম হয়। সেটা তখনই সম্ভব যদি কেউ খুব প্রচুর পরিমাণে নাম জপ তপস্যা ইত্যাদি করেন, তাহলেই সেই বদলটা এবং গুরুকৃপা যদি থাকে, তাহলে একদম আমূল পরিবর্তন এক জন্মে হওয়া সম্ভব। নচেত ভেতরে তো বাইরে কেউ একটা অন্যরকম আচরণ করলেও একদম ভেতর থেকে পুরো বদলে যাওয়াটা তখনই সম্ভব যদি সে তো কোনো তপস্যা করে বা প্রচুর পরিমাণে মন থেকে একদম অন্তর থেকে সবটুকু দিয়ে নাম জপ করে, গুরুকৃপা থাকে, প্রচুর সেবা করে, তাহলে পরে সেটা সম্ভব। না হলে আমূল চেঞ্জ হওয়া, তখন ওই ভেতরে যে সংস্কারের বীজগুলো রয়েছে সেখানটাতেও আস্তে আস্তে পরিষ্কার হওয়া, নতুন করে নতুন ভালো কিছু শেখা, নতুন করে পুরনো যা কিছু খারাপ সংস্কার ছিল সেটা থেকে বেরিয়ে আসা, সেগুলো দীর্ঘ এই সমস্ত মানে যোগের পথ ধরলে পরে, সেটা রাজযোগ হোক, ক্রিয়াযোগ হোক, নাম হোক, জপ হোক, কোন মানে নিরন্তরতা বজায় রেখে এগুলো করতে থাকলে তবেই সেই চেঞ্জটা আসাটা সম্ভব। তো আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের এই পাঠকে এখানে বিশ্রাম দেব। সবাইকে এই পাঠ শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।